আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো আছি। দর্শক, আজকে আমরা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যুক্ত হয়েছি। আপনাদেরকে আমরা কিছু তথ্য দিব এবং বাংলাদেশ যে নতুন একটি অর্জন সে বিষয় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। আর জনাব অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। জাতীয় সাধারণ পরিষদের 81তম সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দীর্ঘ 40 বছর পর বিশ্বের মঞ্চে সর্বোচ্চ ফোরামের নেতৃত্ব ফিরে পেলেন বাংলাদেশ। আসলে এই বিষয় সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাইব। দেশ এবং জাতি সর্বোচ্চ গর্বিত এবং উজ্জীবিত, একটু বলবেন বিষয়টা। জি, ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরকে সকলকে ধন্যবাদ। আসলে সত্যিই আমরা গর্বিত এবং খুশি এজন্য যে বিশ্বের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘের মতো সংগঠনে, যে জাতিসংঘে বাংলাদেশ আজ সভাপতির আসনে। বাংলাদেশের ফরেন মিনিস্টার জনাব খলিলুর রহমান সাহেব বিপুল ভোটে যে সাইপ্রাসকে হারিয়ে যে নির্বাচিত হয়েছেন, সেজন্য বিশ্বের বাঘাবাঘি রাষ্ট্রগুলো বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছে। বাংলাদেশের ফরেন মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রায়ও দেখলাম বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। সুতরাং আমরা আজকে গর্বিত। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সর্বোচ্চ ভোট পেয়ে, যেটা দেখলাম যে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ আজকে সভাপতি নির্বাচিত হয়েছেন। আসলে এটা মানে একটা অলৌকিক বিষয় মনে হচ্ছে যে দীর্ঘ 40 বছরের ইতিহাসের রেকর্ড। অলৌকিক হোক বা জেনারেল হোক, আমার কথা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের মতো জায়গায় সভাপতিত্ব করা, সভাপতির আসনে বসা, এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এখন কথা হচ্ছে, তাহলে গর্বর বিষয় হবে কেন? অনেকের প্রশ্ন দেখা দিতে পারে যে বাংলাদেশ জাতিসংঘের সভাপতি হলে বাংলাদেশের কি এমন লাভ হয়ে যাবে, এরকমের অনেকের প্রশ্ন দেখা দিতে পারে। সেটা ঠিক যে আসলে সম্মানের দিক থেকে সারা পৃথিবীতে জাতিসংঘের উপরে আর কোনো ফোরাম বর্তমানে নাই। 193টি দেশ বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র। সেই জাতিসংঘে বাংলাদেশ নেতৃত্ব দেওয়া, বাংলাদেশের ফরেন মিনিস্টার সভাপতি হওয়া, এটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখন আসি, জাতিসংঘটা কেন সৃষ্টি হলো, বা আমাদের ফরেন মিনিস্টার জনাব খলিলুর রহমান সাহেব কি বাংলাদেশের প্রথম কিনা, এ নিয়েও একটা প্রশ্ন হয়তো হতে পারে। এগুলো খোলাসা করাটাই তো আপনাদের আমাদের রাইট। এখন কথা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পেতে জাতিসংঘের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এখন এটা আগে ছিল লিগ অফ নেশন, যেটাকে বলে জাতিপুঞ্জ। 1939 সালে সম্ভবত, 1939 সালে তৎকালীন সময়ে জার্মানির হিটলার পোল্যান্ড আক্রমণ করে এবং পোল্যান্ডকে দখল করে নেয় সাম্রাজ্যবাদী জার্মান হিটলার তৎকালীন সময়ে। তো তখন যখন একটা রাষ্ট্রকে জবরদখল করে ফেললো কে? জার্মান। যেমন কুয়েতকে যেমন ইরাক দখল করে ফেলছিল, যাই হোক এই রকমের পোল্যান্ডকে জবরদখল করে ফেলছিল জার্মান। কারণ পৃথিবীতে তৎকালীন সময়ে জাপান, জার্মান এক পাশে ছিল
অপরদিকে ব্রিটিশ আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো দ্বিভাগে বিভক্ত ছিল ওই সময়ে। তখন দেখা গেল যে পোল্যান্ডকে আক্রমণ করে বসে জার্মান। জার্মান তখন শক্তিশালী, এখনো শক্তিশালী, যে জাতিসংঘের যে কয়েকটি শক্তিশালীর মধ্যে জার্মানও শক্তিশালী রাষ্ট্র। কিন্তু তৎকালীন সময়ে একেবারে সাম্রাজ্যবাদী ছিল জার্মান, অর্থাৎ পৃথিবীটা দুইটা শক্তিতে পরিণত ছিল। একটা হচ্ছে জার্মান জাপান শক্তি, আর একটা হচ্ছে ব্রিটিশ আমেরিকা শক্তি। ব্রিটিশ আমেরিকা। সেই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয় পোল্যান্ড কেন্দ্রিক। পোল্যান্ডকে মুক্ত করার জন্য ব্রিটিশ সহ অপর অপর রাষ্ট্রগুলো চেষ্টা করে। তখন দেখা গেল কি, জার্মানের হিটলার এখনো অনেকে মানুষে ফেসিবাদের জনক হিসেবে ঠিক আছে ঠিক আছে, তাই না? কিন্তু আরো আছে, ইতালি মুসলিনি আছে। যাই হোক, কথা হচ্ছে জার্মান হিটলার যে তখন অনেক ইহুদিকে হত্যা করেছে, সবচেয়ে বেশি ইহুদি হত্যা করেছে জার্মানির ইহুদি হিটলার। জি জি, হ্যাঁ, ইহুদি হত্যা করেছে। যাই হোক, এই জার্মানের এই আক্রমণ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা, সেটাও বা এই উপঅঞ্চলে এই অঞ্চলটা স্বাধীন হওয়ার প্রেক্ষিতে যেহেতু বিদ রচনা হয়েছিল আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধটা স্থায়ী ছিল। তখন যে লিগ অফ নেশন ব্যর্থ হয়েছিল। লিগ অফ নেশন হচ্ছে যে তখন 40-45টা রাষ্ট্রকে নিয়ে ওই সংগঠনটা ছিল লিগ অফ নেশন। কিন্তু ওটা অতটুকু কার্যকর হয় না যেটুকু জাতিসংঘকে মানে পোল্যান্ডকে উদ্ধার করতে পারে বা বিশ্বের বড় বড় সংঘর্ষগুলো দমাইতে পারে। এক্স্যাক্টলি। তখন তারা চিন্তা করলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে শেষ পর্যন্ত জার্মানতে পরাজিত হয়েছে। ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে ব্রিটিশ আমেরিকা সহ অন্যান্য রাষ্ট্রগুলো চিন্তা করলো যে তখন তো আমাদের বাংলাদেশও আর জন্ম হয় নাই, এমনকি ইন্ডিয়ারও জন্ম হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। তাহলে 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই সময়ে ভারতেরও জন্ম হয় নাই, পাকিস্তানেরও জন্ম হয়নি। 47 সালে এসে ভারত পাকিস্তান স্বাধীন হয়। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের ফরেন মিনিস্টার যে জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছে সাধারণ অধিবেশনে, এটার জন্য আমরা জাতিসংঘের অন্যান্য অপর যে সমস্ত দেশ আমাদেরকে ভোট দিয়েছে বা ভোট দেয় নাই, যে ভোটের আয়োজন করছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, হ্যাঁ, এবং জাতিসংঘকে সকলকে আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা, এবং মানে আয়োজন করার জন্য দেখ বা না দেখ, যারা দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ, যারা দেন তাদেরকেও ধন্যবাদ। অর্থাৎ তারা যে কারিকুলাম করছে এবং আয়োজন করছে, ধন্যবাদ। জি, এখন কথা হচ্ছে এই যে গোপন ভোটের মাধ্যমে আমরা জয়ী হলাম, সেজন্য আমরা জাতিসংঘের সকল কর্মকর্তা, জাতিসংঘের সদস্য সকল দেশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের দেশের যে খলিলুর রহমান সাহেব নির্বাচিত হয়েছেন, একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করে সকলকে, এটা খলিলুর রহমানের ব্যক্তিগত ইমেজ বিষয় নয়। ধরেন সত্যটা তো আমাদেরকে তুলে ধরতে হবে। রাইট। অ্যালফাবেট সিস্টেমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভোট হয়। ধরেন এখন ভোট হয়েছে
সাইপ্রাস এবং বাংলাদেশের মধ্যে। হুম হুম যদি ধরেন ওখানে নির্বাচন করতো ভারত, হুম হুম যদি ধরেন ওখানে নির্বাচন করতো আমেরিকা, হুম তাহলে কি বাংলাদেশ জয়ী হতে পারতো? এজন্য সেখানে এই জিনিসটা অনেকে বোঝার জন্য বলছি, বাংলাদেশকে ছোট করার জন্য নয়। আমরা তো খুশি, আমরা খুশি, আমরা আমরা সর্বোচ্চ প্রাউড ফিল করি বাংলাদেশ কিন্তু কথা হচ্ছে এই ইলেকশনটা কিন্তু জাতিসংঘের যে নিয়ম আছে সেখানে হচ্ছে যে অ্যালফাবেট যে বর্ণমালা, যেটাকে আমরা বলি ধরুন ইংরেজি বর্ণমালা এ বি সি সিডি ডি 26টি আছে না, তো প্রত্যেকটা, কারণ এই বছর যদি বাংলাদেশ ইলেকশন করে আগের বছর কিন্তু করতে পারবে না। আচ্ছা আচ্ছা কারণ জাতিসংঘের সদস্য হলো 193টি। আচ্ছা বুঝছেন? আচ্ছা এই জন্য এগুলোকে সুযোগ দেওয়ার জন্য আচ্ছা হয় কি ওই অ্যালফাবেটের উপর ভিত্তি করে আচ্ছা কি হয়, মোটামুটি হয়। তখন দেখা যাচ্ছে যে কি এইভাবে হবে। এতে কয়টি রাষ্ট্র আছে? এতে আমেরিকা, বাংলা তো এতে আমেরিকা, বাংলা তো ইউনাইটেড স্টেট, ইউ দিয়ে ওদের রাষ্ট্রটা। তারপরে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউ দিয়ে। তাহলে এ দিয়ে কোন কোন দেশ আছে ওগুলো বাঁচবে, বি দিয়ে কোন কোন দেশ আছে ওগুলোকে ওনারা চিহ্নিত করবে, কান্ট্রিগুলোকে আলাদা করবে, ডিভাইড করবে। ধরুন এই বছর নির্বাচন হবে এ এর নির্বাচন, এ দিয়ে যতগুলো রাষ্ট্র আছে সবগুলো অ্যাটেন্ড করবে। রাইট 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 আই থট সো। বি দিয়ে যেগুলো সেকেন্ড টাইম গিয়ে সেকেন্ড ইয়ারে ওইগুলো অ্যাটেন্ড করবে। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া যেগুলো আছে ধরুন আইতে যদি ইলেকশন হয় তাহলে সেই বছর ইন্ডিয়া ইলেকশন করবে। অর্থাৎ আই দিয়ে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি অ্যাটেন্ড করবে, এবং বি দিয়ে যতগুলো কান্ট্রি আছে সবগুলো অ্যাটেন্ড করবে 1 ইয়ার্স এগো। রাইট, বুঝছেন? সে কারণে জাতীয় সংসদ নির্বাচনটা চক্রাকার দিয়েছে। কেন দিয়েছে? কারণ ওটা যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র তাদের মধ্যে এটা কথা হয়েছে। কারণ আমাদের দেশে দেখেন না, কমিটি যদি আমি একটি সভাপতি সমাজ হলো 14 করতে যাই, মানবে না তো সবাই, এক্স্যাক্টলি, ঠিক আছে না? তো এখন দেখা যাচ্ছে যে কি বাংলাদেশে সভাপতি জাতিসংঘ সভাপতি চাই, প্রতি বছর আমেরিকা দেয়, প্রতি বছর আমেরিকায় জাতিসংঘের সভাপতি হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে না? সেই কারণে সকল দেশ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ ইতিপূর্বে একটা অর্গানাইজেশন তাদের কিন্তু ব্যর্থ হয়েছে। কোনটা? ইউনাইটেড নেশন। আচ্ছা, লিগ অফ নেশন। লিগ অফ নেশন ব্যর্থ হওয়ায় কতগুলো কারণ করার চিহ্নিত করছে। আচ্ছা, যে আমরা যদি জাতিসংঘের ইউনাইটেড নেশনের যদি আমরা কার্যকর ভূমিকা রাখতে যাই, তাহলে সকলের যদি অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে যাই, সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে, সকল দেশের ভোটাভুটিটা নিশ্চিত করতে হলে, তাহলে কি পদ্ধতিতে গেলে সকল দেশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল। আচ্ছা আচ্ছা, কেউ বলেছিল যার অর্থনৈতিক অবস্থা ভালো তারা নির্বাচন করবে, কেউ বলেছিল যার প্রাইম মিনিস্টার শিক্ষিত সে নির্বাচন করবে, কেউ বলেছিল যে যার দেশ বড় সেই প্রেসিডেন্ট হবে। এইভাবে অনেক কথা হয়েছিল। সেই আবার যদি হয় তাহলে প্রেসিডেন্টটা কিন্তু জাতিসংঘের প্রেসিডেন্টটা আমেরিকা, রাশিয়া, ব্রিটেন থেকে কিন্তু ইন্ডিয়া থেকে বাইরে যাচ্ছে না, চীনা থেকে, ভিতরে থেকে যাচ্ছে, তাদের ভিতরে থেকে যাচ্ছে। তখন এইটা নিয়ে ওদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে, আমাদের কমিটির মতো আর কি। আচ্ছা আচ্ছা, তখন বলা হয়েছে যে কি না, তাহলে এটা একটা পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে। তখন ওনারা বলছে যে এটা একটা গ্রুপ, আমরা যেমন একটা খেলাতে কবি নজরুল ইসলাম গ্রুপ, রবীন্দ্রনাথ ঠাকুর গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ করতাম, এই জাতিসংঘ এভাবে রাষ্ট্রগুলোকে ধরেন অ্যালফাবেটে নিলেও দেশ তো 193টা বর্তমানে জাতিসংঘ সদস্য। তো সেই হিসাবে এইবারের নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ এবং এই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে সবাই পছন্দ করেছে। এটা ঠিক, বাংলাদেশ আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে
পৃথিবীতে কিছুটা পিছিয়ে, পিছিয়ে কিন্তু জনসংখ্যার দিকে আমরা পৃথিবীতে অষ্টম। অষ্টম। বাংলাদেশ জনসংখ্যার দিকে পৃথিবীতে আমরা অষ্টম। আরো অনেক আবার বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আমরা দ্বিতীয় বৃহত্তম। আচ্ছা আচ্ছা। এই সব কিছু ক্যাটাগরি দিয়ে চিন্তা করে দেখা গেল যে বাংলাদেশ সাইপ্রাস থেকে এগিয়ে। দ্বিতীয়ত, আমার দেশে মারামারি হোক, কাটাকাটি হোক, আর যাই হোক, বাংলাদেশ বর্তমানে বিশ্বে একটা আলোচিত দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। আচ্ছা, এইটা বিশ্বের দরবারে কোন ধরনের প্রভাব পড়বে কিনা যে বাংলাদেশ প্রেসিডেন্ট পেল এবং অন্য অন্য দেশগুলো তো অংশগ্রহণ করেছে, সেই পারপাসে ওনারা তো প্রেসিডেন্ট পায়নি, কিন্তু পাওয়ার কথা ছিল। কিন্তু আমি যেটা মনে করছি যে এই আমাদের বাংলাদেশ যে সর্বোচ্চ পাইরুটি পেয়ে আজকে যে আমাদের খলিল রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন, বিশ্বের দরবারে কোন ধরনের চাপ অথবা আমরা কিছু ভালো কিছু পাচ্ছি কিনা? হ্যাঁ, অবশ্যই, এটা তো ঠিক। যেমনটা একটু যদি বলেন যে আসলে আমরা কি কি। জি জি জি, আমরা সম্মানের দিকে এখন সর্বোচ্চ পর্যায়ে, আলহামদুলিল্লাহ। যে কারণে দেখবেন গত এক মাস ধরে প্রায় পশ্চিমবঙ্গের যে বর্তমান নবনির্বাচিত চিফ মিনিস্টার শুভেন্দু মুখার্জি, যে আমাদেরকে 1 ঘন্টার মধ্যে দখল করবে, কখন বলতেছে 2 ঘন্টার মধ্যে দখল করবে, এই জাতীয় কথা বলতেছে, অনেক রকমের কথাবার্তা বলতেছে। ক্যালকাটার যে ময়লার গাড়ি আছে সেগুলো ডালা খুলে দিলে ঢাকা ডুবে যাবে, এই জন্য অনেক কথা তো অপমান। এখন তাদেরও তো সুবুদ্ধির একটা উদয় হবে যে বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের সভাপতির আসনে অংশগ্রহণ বসেছে। তাহলে সুতরাং বিশ্বের দরবারে পৌঁছে গেল যে বাংলাদেশ নামে একটা কান্ট্রি আছে ওয়ার্ল্ডে। বাংলাদেশ নামে কান্ট্রি আছে, এটা কে না জানে? সবাই জানে। তারপরে একটু প্রায়োরিটি দিক দিয়ে একটু বাড়তে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশকে দেয়ার আর ফার্স্ট প্রায়োরিটি আদার্স কান্ট্রি। অবশ্যই। কারণ কি, আমাদের কথা হচ্ছে বিশ্বে আমাদের মান, মর্যাদা, শান, শৌকত অবশ্যই বৃদ্ধি পেয়েছে। যে বাংলাদেশকে যে দুর্বল মনে করা হতো, বাংলাদেশ আসলে কিন্তু সেই জায়গাতে নেই। যারা মনে করছিল যে আমাদেরকে 6 ঘন্টার মধ্যে দখল করবে, 2 ঘন্টার মধ্যে দখল করবে, এই জাতীয় কথাবার্তা তো আসছিল। এই শব্দগুলো আসলে মনে হচ্ছে মানে চিন্তা করাটা ব্যর্থ। এখন বাংলাদেশ যেহেতু জাতিসংঘের সভাপতি চেয়ারে বসে গেছে, তাহলে আমাদের বাংলাদেশ মনে করেন বাংলাদেশ সংসদ প্রধানমন্ত্রীও যদি বসে, ওনাকেও যদি সংসদ চলাকালীন সময়ে মাননীয় স্পিকার বলতে হয়। যেমন আমাদের বর্তমান মাননীয় স্পিকার হচ্ছে মেজর হাফিজ সাহেব, কিন্তু মেজর হাফিজকে মনোনয়ন দিয়েছে কে? জনাব তারেক জিয়া সাহেব, প্রাইম মিনিস্টার জাতীয়তাবাদী দল থেকে, তাই তো? কিন্তু প্রাইম মিনিস্টারও যদি বক্তব্য রাখে সংসদে, বলতে হয় কি মাননীয় স্পিকার। ঠিক আছে না? আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয়, বক্তব্য রাখতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র হলেও বা ইন্ডিয়ার মধ্যে যদি হয়, তারপরেও বলতে হবে কি মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। মাননীয় সভাপতি কাকে বলবে? আমাদের যিনি বাংলাদেশের নবনিযুক্ত প্রেসিডেন্ট, বাংলাদেশের না, জাতিসংঘের প্রেসিডেন্ট, যিনি বর্তমানে যিনি বাংলাদেশের ফরেন মিনিস্টার। তাহলে এইটা হচ্ছে যে বড় গুণ। আচ্ছা, একটা কথা আমি বলি, অনেকে বলে যে খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি, এইটা ওনার ব্যক্তিগত ফাংশন না। ওখানে বলা আছে ইলেকশনটা হচ্ছে যে কান্ট্রি টু কান্ট্রি। সুতরাং এখানে খলিলুর রহমানের ব্যক্তিগত কোনো বিষয় নাই। এই ক্রেডিটটা হচ্ছে সম্পূর্ণরূপে বাংলার জনগণের, বাংলাদেশের জনগণের। আমরা সেজন্য বলি, আমাদেরকে যে পাকিস্তানের দালাল বলার দরকার নাই, ভারতের দালাল বলার দরকার নাই, আমরা বাংলাদেশের দালাল। সুতরাং আমরা বাংলাদেশের কথাই বলবো যে আমাদের ফরেন মিনিস্টার সভাপতি নির্বাচিত হয়েছে, ম্যান্ডেটটা কে দিয়েছে? ম্যান্ডেটটা বাংলাদেশ সরকার দিয়েছে। সে কারণে জনাব তারেক জিয়া যে একটা যে বুদ্ধিমাত্রা, কি পরিমাণ বুদ্ধিমাত্রা থাকলে পরে আমি একটু বাছাই করতে পারে। আমি একটু অ্যাড করতেছি এখানে যে আজকে আমাদের যে
সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান, ওই রাজনৈতিক প্রেক্ষাপটে ওনার প্রতি কোনো সাপোর্ট কিংবা কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা আমাদের প্রাইম মিনিস্টারের জনাব তারেক রহমানের ছিল কিনা একটু যদি বলেন। অবশ্যই অবশ্যই। জি, যেমনটা ওনাকে তো প্রাইম মিনিস্টার অন্যান্য সহকর্মীদেরকে নিয়োগ করেন কে? সংসদীয় পদ্ধতির নিয়ম হলো দলের প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী ওনার সহকর্মী নিযুক্ত করবেন। তাহলে খলিলুর রহমান সাহেব ফরেন মিনিস্টার, ওনাকে নিযুক্ত করছেন কে? মনোনয়নটা দিছে কে? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেব তো আমাদের খলিলুর রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন। সেই কারণে এটা যে সভাপতি, এটা দূরদর্শিতা, এটার জন্য প্রচারণা, বাংলাদেশে ভোট দেওয়ার জন্য এটা প্রচারণা বাংলাদেশ থেকে পরিচালনা করা হয়েছে এবং বাংলাদেশকে যে সমস্ত দেশ ভালোবাসে সেই সমস্ত সব দেশ বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশকে জাতিসংঘের অপরাপর দেশরা, অপরাপর যে সমস্ত দেশ মূল্যায়ন করেছে এবং আমাদের এই বাংলাদেশের জন্য বিরাট একটা সুনাম বয়ে এনেছে। আমরা আশা করি জাতিসংঘ যেন শুধু একটা নামে নয়, এটা একটা কার্যকরী সঙ্গে পরিণত হয়, সংগঠনে পরিণত হয়। বিশ্বের বিভিন্ন দেশে এখন নানান রকমের সমস্যা জর্জরিত, যেমন ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে এখন যুদ্ধ চলতেছে। মিডল ইস্টে যে এখন যুদ্ধ আপন্ন অবস্থা, এটা যেন না থাকে, এটাতে যেন জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারে। জাতিসংঘ হস্তক্ষেপের কারণে এই বিষয়টা যেন নিরসন হয় এবং ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সহ কিছু রাষ্ট্র, যেমন আমাদের মায়ানমারের প্রায় 10-12 লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে এখন তারা ঠেলে দিয়েছে, উদ্বাস্ত অবস্থা রয়েছে, রোহিঙ্গা মুসলমান অবস্থান রয়েছে। আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টার যেহেতু জাতিসংঘের অধিবেশনে, সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করতেছে, আমি আশা করি এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য উনি কার্যকর ভূমিকা রাখবেন এবং বিশ্বের পরাশক্তি গুলো আমাদেরকে সাপোর্ট দেবেন। কারণ আমরা বর্তমানে বাংলাদেশ 70 রাষ্ট্র দ্বারা বেষ্টিত হয়ে গেছে। কি হবে? বার্মা এখন যদিও বা আমাদের ফরেন পলিসি হলো সকলের সাথে বন্ধুত্ব, কাহারও সাথে শত্রুতা নয়, এটা হলো আমাদের দেশের ফরেন পলিসি। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে যে মায়ানমারের 10-12 লক্ষ প্রায় রোহিঙ্গা মুসলমান বা হিন্দু আছে কিছু, এগুলোকে বার্মা আমাদেরকে ঠেলে দিয়ে একটা সমস্যা সৃষ্টি করছে, তাদেরকে নিচ্ছেও না, কোনো ব্যবস্থা হচ্ছে না। তো সেখানে যেন জাতিসংঘ সুন্দর একটা হস্তক্ষেপ করে বিষয়টা সুন্দর একটা ফয়সালা করে, এই জন্য বারবার ঝামেলা হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে যে কি ভারত কিছু মানুষকে আমাদের বর্ডারে জড়ো করে বলতেছে যে এই লোকগুলো ভারতের, বাংলাদেশের, এগুলোকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে। আমি জাতিসংঘের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে অনুরোধ জানাবো, যে উদ্দেশ্যে জাতিসংঘটা গঠিত হয়েছে সে উদ্দেশ্যটা যেন বাস্তবায়িত হয়। জাতিসংঘ গঠিত হয়েছে যে লিগ অফ নেশন ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এবং সেই কারণে বিশ্বের দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য একটি সংগঠন গঠন করেছে, যেটা জাতিসংঘ। সেই জাতিসংঘ যেন এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে, কেউ কাউকে যেন হুমকি প্রদান না করে, পার্শ্ববর্তী রাষ্ট্র যেন অপর রাষ্ট্রকে দখল না করতে পারে। যেমন জার্মানি কর্তৃক ফ্রান্স দখল হওয়ায় যে জাতিসংঘ হয়েছিল, সেই জাতিসংঘের কোন সদস্য রাষ্ট্র যেন কোন সদস্য রাষ্ট্রকে অন্যায়ভাবে জবরদখল করতে না পারে, কোনো প্রকার হামলা করতে না পারে, সেজন্য জাতিসংঘ
সতর্ক থাকবেন, কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, সেটাই আমি আশা করছি। আপনি সময় উপযোগী এবং কার্যকরী একটি প্রশ্ন করাই আপনাকে এবং আপনার দর্শকদেরকে আবার ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিল বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী। আমরা আপনাদেরকে সর্বোচ্চ তথ্য এবং দিতে চেষ্টা করছি, কতটুকু দিতে পেরেছি জানি না, তবে আমাদের কমেন্ট এবং ইনবক্সে আপনারা অবশ্যই আমাদের মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ। আসসালাম।